অবশেষে হাউসে পাশ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। রাতভর আলোচনার পর বৃহস্পতিবার সকালে বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে পাশ হয়। 215 থেকে 214 ভোটে পাশ হওয়া কর ছাড় সংক্রান্ত বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন দুই রিপাবলিকান আইন প্রণেতা। কেন্টাকির থমাস ম্যাসি এবং ওহাইওর জিওপি কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিনসন বিলটির বিপক্ষে ভোট দেন। হাউসে পাশের পর বিলটি এখন সিনেটর অনুমোদনের জন্য পাঠানো হবে। বিলটি পাশের পর সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করে একে একটি প্রজন্মের অন্যতম সেরা বিল হিসেবে আখ্যায়িত করেন হাউস স্পিকার মাইক জনসন। বিলটিকে দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। মাত্র এক ভোটের ব্যবধানে হাউসে পাশ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতাদের দীর্ঘ বিতর্কের পর হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাশ হলো সরকারের ব্যয় ও কর কর্তনের প্রস্তাব সম্বলিত বিলটি। হাউসে বিলটি পাশের পর হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রিপাবলিকান সদস্যরা। বিলটি পূর্ণাঙ্গ অনুমোদনের পর কর ছাড়, প্রতিরক্ষা ও সীমান্ত সুরক্ষা বৃদ্ধি সহ প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্য মতে এর ফলে আগামী এক দশকে ফেডারেল সরকারের খাতায় $2.3 ট্রিলিয়ন ঋণ যুক্ত হবে। তবে নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিসের মতে এই ঋণের পরিমাণ হবে $3.8 ট্রিলিয়ন। বিলটি হাউসে পাশের পর উচ্ছ্বাস জানিয়েছেন রিপাবলিকান স্পিকার মাইক জনসন। সংবাদ সম্মেলনে এই বিলটিকে একটি প্রজন্মের অন্যতম বিল হিসেবে আখ্যায়িত করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে বিলটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা করেন স্পিকার। বিলটি দেশের পরিবারগুলোর কর কমানো, কর্মসংস্থান তৈরি, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও বিশ্ববাজারে জ্বালানি খাতে আমেরিকার শ্রেষ্ঠত্ব তুলে ধরা এবং সরকারের কর্মক্ষমতা আরো বাড়াবে বলে জানান মাইক জনসন। বিলটিকে দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। বাইডেন প্রশাসন দেশের মানুষের খরচ যেভাবে বাড়িয়ে গিয়েছে, এই বিল তা নিয়ন্ত্রণে আনবে। বিলটি পূর্ণাঙ্গ অনুমোদন পেলে আমেরিকাকে আবারও তার হারানো জায়গায় নিয়ে যাবে বলে আশা জানান স্ক্যালিস। শিক্ষাঋণ আদায়ে নোটিশ জারির পর থেকে এখন পর্যন্ত $100 মিলিয়ন বেশি বকেয়া পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। ক্যাপিটালে বুধবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি জানান, অর্থনৈতিকভাবে দুর্বল গ্রহীতাদের বকেয়া পরিশোধে সহায়তা করবে বিশেষ কিস্তির ব্যবস্থা রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে ডিস ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব করেন ম্যাকম্যান। এ সময় গণছাঁটাই নিয়ে এক প্রশ্নের জবাবে সেক্রেটারি বলেন, এডুকেশন ডিপার্টমেন্ট তিনিই চালাচ্ছেন, ডোজের এখানে কোনো প্রভাব নেই। প্রথম মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোভিড-19 মহামারীর মোকাবেলা করতে হয়েছিল। বিশেষ বিবেচনায় 2020 সালের মার্চ থেকে ফেডারেল শিক্ষা ঋণ আদায় বন্ধ রেখেছিল তার প্রশাসন। সাবেক বাইডেন প্রশাসনও এই ঋণ সংগ্রহে উদ্যোগ নেয়নি। এখন এই বকেয়া আদায় শুরু করেছে বর্তমান ট্রাম্প প্রশাসন। গত 5 মে শিক্ষা ঋণ আদায়ের নোটিশ জারির পর থেকে এখন পর্যন্ত $100 মিলিয়ন বকেয়া পরিশোধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান। ক্যাপিটলে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে চেয়ারম্যান রবার্ট অ্যাডারহোল্টকে তিনি আরও জানান, অর্থনৈতিকভাবে দুর্বল ঋণগ্রহীতাদের বকেয়া পরিশোধে সহায়তা করতে বিশেষ কিস্তির ব্যবস্থা আছে। বকেয়া আদায় প্রক্রিয়া ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। সারা দেশে 5 মিলিয়নেরও বেশি শিক্ষা ঋণ গ্রহীতারা এখনও তাদের বকেয়া পরিশোধ করেনি। সময় মতো বকেয়া পরিশোধে ব্যর্থ হলে এসব ঋণ গ্রহীতাদের কর ফেরত বাতিল করা সহ বেতন কেটে নেওয়া হবে বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বন্ধ হয়ে যেতে পারে সব ফেডারেল সহায়তাও। গণছাঁটাই নিয়ে কংগ্রেসম্যান মার্ক পোকানের এক প্রশ্নের জবাবে ম্যাকম্যান বলেন, এডুকেশন ডিপার্টমেন্ট তিনিই চালাচ্ছেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডোজের এখানে কোনো প্রভাব নেই। তবে তিনি সেক্রেটারির দায়িত্ব পাওয়ার আগেই বেশিরভাগ ছাঁটাই ডোজ করেছে বলে জানান ম্যাকম্যান। বলেন, এখন পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্টের প্রায় 1300 কর্মকর্তা ছাঁটাই হয়েছে এবং 600 কর্মী স্বেচ্ছা অবসরে গেছে। তবে কিছু কর্মীকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
মিনিয়াপোলিস ও লুইভিল পুলিশ ডিপার্টমেন্ট সংস্কারে দুটি চুক্তি বাতিলের পদক্ষেপ নিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। বুধবার এমন সিদ্ধান্তের কথাও জানিয়েছে ডিওজে সিভিল রাইটস বিভাগের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হারমিট ডিলন। তবে দুই শহরের মেয়ররা বলেছেন ফেডারেল চুক্তি বাতিল হলেও পুলিশ সংস্কারের জন্য কাজ চালিয়ে যাবেন তারা। 2020 সালে জর্জ ফ্লয়েড এবং ব্রিওনা টেইলরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক বিতর্কের জন্ম দেয় মিনিয়াপোলিস ও লুইভিল পুলিশ ডিপার্টমেন্ট। সেই সময় শহর দুটির পুলিশ বিভাগে সংস্কার আনার জন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে নির্দেশ দেয় বাইডেন প্রশাসন। ডিওজের তদন্তেও বেরিয়ে আসে পুলিশের বর্ণবৈষম্য এবং অতিরিক্ত বল প্রয়োগের ব্যবহার। এরপর পুলিশ বিভাগগুলোর কাজ করার পদ্ধতি পরিবর্তনে করা হয় দুটি চুক্তি বা কনসেন্ট ডিক্রি। পুলিশের প্রশিক্ষণ, বল প্রয়োগের নিয়ম এবং জবাবদিহিতা বাড়ানোর উদ্দেশ্যেই করা হয় এসব চুক্তিগুলো। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই চুক্তিগুলো বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে ডিওজে। সাবেক প্রশাসন স্থানীয় পুলিশের ওপর অতিরিক্ত ফেডারেল নিয়ন্ত্রণ চাপিয়ে দিচ্ছিল এমন অভিযোগ আনে সংস্থাটি। এছাড়া এ ধরনের চুক্তিগুলো বেশ ব্যয়বহুল এবং ছোটখাটো বিষয়ে ফেডারেল আদালত বা স্বাধীন পর্যবেক্ষকদের কাছে জবাবদিহিতাও অপ্রয়োজনীয় এমন যুক্তি উপস্থাপন করে ডিওজে। অন্যদিকে যারা পুলিশ সংস্কারের পক্ষে তারা এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তারা মনে করছেন ফেডারেল তদারকির অভাবে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। একই সাথে এমন সিদ্ধান্ত পুলিশের জবাবদিহিতাও কমিয়ে আনবে। তবে কনসেন্ট ডিক্রি থাক বা না থাক, তাদের সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং পুলিশ প্রধান ব্রায়ান ওহারা। ব্রায়ান বলেন, মিনিয়াপোলিস পুলিশ মিনেসোটা স্টেটের সাথে একটি পৃথক সম্মতি চুক্তির অধীনে রয়েছে এবং যেটি কার্যকর থাকবে। অন্যদিকে লুইভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও বলেন তার শহর পুলিশ বাহিনীর সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাধীন মনিটরের জন্য আবেদন গ্রহণ করবে। তিনি আরো বলেন শহরটি তাদের নিজস্ব স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ করবে এবং বাজেটে $750,000 বরাদ্দ করা হবে। We as a city are committed to reform. I am committed to reform and improvements. Chief Humphrey is committed to reform and improvements. গ্রিনবার্গ বলেন পুলিশ তদারকি বন্ধ করতে ডিওজের পদক্ষেপ সত্ত্বেও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে শহর কর্তৃপক্ষ। As promised, we are moving ahead rapidly to continue implementing police reform that ensures constitutional policing while providing transparency and accountability to the public. এছাড়া চুক্তিগুলোর মাধ্যমে স্থানীয় পুলিশের ক্ষমতাকে সীমিত করা হয়েছে এমন অভিযোগে ট্রেন্টন, ফিনিক্স, মেমফিস, মাউন্ট ভার্নন, ওকলাহোমা সিটি এবং নিউ ইয়র্ক, নিউ জার্সি ও লুইজিয়ানা স্টেট পুলিশের বিরুদ্ধে চলমান তদন্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে ডিওজের সিভিল রাইটস ডিভিশন। প্রস্তাবিত বাজেট বিল পাশে ব্যর্থতা বিশ্বাসঘাতকতার শামিল বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দ্রুত বিলটি পাশ করা জরুরি। এদিকে করকর্তন বিলের অচলাবস্থা নিরসনে ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিজ। ওদিকে বিগ বিউটিফুল বিলটিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে হাউস ফ্রিডম ককাস। ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে ককাস সদস্যরা স্বাস্থ্যসেবা এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান। অন্যদিকে সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে স্পিকার মাইক জনসন বুধবার রাতে না হলেও বৃহস্পতিবার সকালে বাজেট বিল হাউসে ফ্লোরে উত্থাপনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। কংগ্রেশনাল বাজেট অফিসের পরিসংখ্যান বলছে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে 8.6 মিলিয়ন মানুষ হেলথ ইন্স্যুরেন্স হারাবে। কিন্তু রিপাবলিকান আইন প্রণেতারা বলছেন স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম এবং অপচয় ঠেকাতেই মেডিকেইডে বরাদ্দ কমানো হচ্ছে। যেমন এনবিসি নিউজে লাল শিবিরের হাউস সদস্য গেইব ইভান্স সিবিওর বরাতে দাবি করলেন 1.4 মিলিয়ন অবৈধ অভিবাসী বর্তমানে জনগণের করের অর্থ থেকে অনৈতিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। আর হাউস ককাসের বর্ষিয়ান সদস্য চিফ রয়তো দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থার বিশৃঙ্খলায় ক্ষোভ জানালেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যামি বেরা স্বাস্থ্য খাতে কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেছেন এই সেবায় স্বচ্ছতা ফেরাতে তিনি কাজ করতে প্রস্তুত, কিন্তু তাই বলে মেডিকেড থেকে আগামী 1 দশকে $700 বিলিয়ন বেশি অর্থ কাটছাট সমর্থন করতে পারছেন না। কংগ্রেশনাল বাজেট অফিসের মতে প্রস্তাবিত বাজেটে মেডিকেড থেকে যেমন বরাদ্দ কমানো হবে তেমনি এই নীতিতে চললে আসতে
আসছে এক দশকে বাজেটে ঘাটতি দেখা যাবে $3.8 ট্রিলিয়ন এবং এর পেছনে প্রেসিডেন্টের কর ছাড়ের পরিকল্পনার দায় দেখা হচ্ছে। এদিকে কর কর্তন বিলের অচল অবস্থা নিরসনে বুধবার ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালিজ। এছাড়া স্পিকার মাইক জনসনও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে প্রস্তাবিত বাজেট পাশে অগ্রগতির দাবি করেছেন। তবে প্রস্তাবিত বাজেট বিল পাশে ব্যর্থতা বিশ্বাসঘাতকতার শামিল বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পালনেই দ্রুত বিলটি পাশ করা জরুরি। ওদিকে বিগ বিউটিফুল বিলটিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে হাউস ফ্রিডম ককাস। বুধবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে ককাসের সদস্যরা দেশের হেলথ কেয়ার এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন। ফ্রিডম ককাসের চেয়ার অ্যান্ডি হ্যারিস বলেছেন, ট্রাম্পের নীতি বাস্তবায়নেই তারা সচেষ্ট, তবে বিলটি পাস 2 দিনের মধ্যে সম্ভব নাও হতে পারে বলে জানালেন তিনি। নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার স্টেট এবং ফেডারেল পর্যায়ে কর ছাড়ে সীমা উঠিয়ে নেওয়া বিল পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন। ওদিকে বর্ষিয়ান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্ল্যান আইভি নীল শিবিরের প্রধান অভিযোগ মেডিকেডে বড় কাটছাটের কথা তুলে ধরলেন। অন্যদিকে সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, স্পিকার জনসন বুধবার রাতে না হলেও বৃহস্পতিবার সকালে বিগ বিউটিফুল বিলটি হাউস ফ্লোরে উত্থাপনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বাড়তি শুল্কের কারণে 2025 সালের বার্ষিক বিক্রয় কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সুপারমার্কেট চেইন টার্গেট। বুধবার এই ঘোষণার পর দিন শেষে পুঁজিবাজারে টার্গেটের শেয়ারের 8% দরপতন হয়েছে। টার্গেট জানিয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির ফলে ভোক্তারা নিত্যপণ্য বাদে অন্যান্য খরচ কমিয়ে দিয়েছেন, যার প্রভাব সরাসরি পড়ছে তাদের বিক্রিতে। এছাড়া জানুয়ারিতে ডিইআই নীতি থেকে সরে আসায় গ্রাহকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বার্ষিক বিক্রির পরিমাণ কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশের অন্যতম সুপারমার্কেট চেইন টার্গেট। বুধবার কোম্পানি জানায়, চলতি প্রান্তিকে প্রতিটি দোকানে গড় বিক্রির উল্লেখযোগ্য পতন ঘটেছে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার দিন শেষে টার্গেটের শেয়ারে 8% দরপতন হয়েছে। গত এক বছরে তাদের শেয়ারের মূল্য কমেছে 40%, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানি কস্টকোর শেয়ারের মূল্য বেড়েছে 30%। এদিকে ওয়ালমার্টের শেয়ারের মূল্য দ্বিগুণ হয়েছে। টার্গেট বলছে, অর্থনৈতিক অনিশ্চয়তা আর চায়না সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসনের চড়া পাল্টা শুল্কের কারণে পণ্য আমদানির খরচ বেড়ে গেছে, যার ফলে ক্রেতারা নিত্যপণ্য বাদে অন্যান্য কেনাকাটায় আগ্রহ হারিয়ে ফেলেছেন, যার প্রভাব সরাসরি এসে পড়েছে বিক্রিতে। এছাড়া টার্গেটের প্রথম প্রান্তিকের এমন দুর্বল পারফরমেন্সের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে ডিইআই নীতি থেকে সরে আসা, যার ফলে বিশ্বস্ত গ্রাহকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হওয়ায় বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় কোম্পানিটি। বিশ্লেষকরা বলছেন, যদি শুল্ক নীতি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু বড় ব্যবসায় নয়, হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে। এই প্রসঙ্গে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বিজি বেবির সিইও বেথ বেনিকে বলেন, শুল্কের কারণে সব পণ্য চড়া দামে আনতে হচ্ছে। এই অবস্থায় হয় দাম বাড়াতে হবে অথবা মুনাফা ছেড়ে দিতে হবে। শুল্ক নীতি পুনর্বিবেচনা করার দাবি জানান বেনিকে, তা না হলে ব্যবসা চালানো আরও কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। ট্রাম্প প্রশাসন 8 অভিবাসীকে সাউথ সুদানে বিতরণের মাধ্যমে প্রশ্নাতীতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেছে। বুধবার ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারক ব্রায়ান মার্ফি বিষয়ে রুল জারি করেছেন। এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, কূটনৈতিক এবং সামরিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই অভিবাসীদের বিতাড়িত করা হয়েছে। বিচারক মার্ফিকে বামপন্থী কর্মী আখ্যায়িত করেন তিনি। বুধবার ট্রাম্প প্রশাসন জানায়, তারা 8 জন অভিবাসীকে ডিপোর্টেশন ফ্লাইটে তুলে দিয়েছে, যাদের গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। তবে ফ্লাইটটির গন্তব্য প্রকাশ করেনি তারা।
অভিবাসন আইনজীবীদের দাবি ওই ফ্লাইটটি আফ্রিকার সহিংসতাপূর্ণ দেশ সাউথ সুদানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি অভিবাসীদের তাদের নিজ দেশ ছাড়া অন্য কোনো দেশে বিতরণের সর্বশেষ পদক্ষেপ। এরই পরিপ্রেক্ষিতে ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারক ব্রায়ান মার্ফি বলেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট নিঃসন্দেহে আদালতের আদেশ লঙ্ঘন করেছে। এর আগে বিচারক মার্ফি আদেশ দিয়েছিলেন অভিবাসীদের বিতরণের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সুযোগ না দিয়ে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে না। অন্যদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ডিএইচএস কর্মকর্তারা নিশ্চিত করেন মঙ্গলবার টেক্সাস থেকে অভিবাসী বহনকারী একটি বিমান ছেড়ে গেছে। ডিএইচএস এর মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, কিউবা, লাওস, মেক্সিকো, মিয়ানমার, সাউথ সুদান এবং ভিয়েতনামের ওই 8 ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা চেষ্টা, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন এবং ডাকাতির মতো অপরাধের রেকর্ড রয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওই ফ্লাইটের চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে অস্বীকৃতি জানান ডিএইচএস মুখপাত্র। ট্রাম্প প্রশাসন আইন এবং আদালতের আদেশ পুরোপুরি মেনে চলছে দাবি করে বিচারক ব্রায়ান মার্ফির তীব্র সমালোচনাও করেন ডিএইচএস মুখপাত্র। সহিংস অপরাধে জড়িত সব অবৈধ অভিবাসীকে দেশ থেকে বিতরণের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি। স্টেট ডিপার্টমেন্ট থেকে গণহারে কর্মী ছাঁটাই করা হয়নি বলে দাবি করেছেন সেক্রেটারি মার্কো রুবিও। বুধবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে একথা জানান তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোসা ডলেরোর প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্ট থেকে ছাঁটাই করা কর্মীদের বেশিরভাগই অবসরের সময়সীমা ছুঁয়েছেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী মনে করেন কিনা জানতে চাইলে রুবিও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সাথে আলোচনা জরুরি। স্টেট ডিপার্টমেন্টের বাজেট প্রস্তাব বিষয়ে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্কে গুণগত পরিবর্তন না আনলে ওয়াশিংটনের স্বার্থ সংরক্ষিত হবে না বলে জানান রুবিও। ওয়াশিংটনের কাছ থেকে বছরের পর বছর মানবিক সহায়তা পাওয়া দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমেরিকার অংশগ্রহণ অব্যাহত থাকবে উল্লেখ করে রুবিও বলেন, কয়েক দশক ধরে গণতান্ত্রিক উন্নয়নের নামে যেসব কর্মকাণ্ড চলেছে তার ফলাফল নিয়ে আলোচনা হওয়া জরুরি। যুদ্ধবন্ধে আগ্রহী দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে আমেরিকা পাশে থাকবে বলেও জানান তিনি। স্টেট ডিপার্টমেন্টের বরাদ্দ 60% কমিয়ে আনা হবে কিনা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোজা ডলেরোর এমন প্রশ্নের উত্তরে রুবিও বলেন, স্টেট ডিপার্টমেন্ট থেকে এখনই বড় ধরনের কাটছাঁটে উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া ডিপার্টমেন্ট থেকে গণহারে কর্মী ছাঁটাইয়ের খবর ভিত্তিহীন দাবি করে স্টেট সেক্রেটারি বলেন, এখন পর্যন্ত প্রায় 200 জন কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে হাউসে সাক্ষ্য দেওয়ার সময় স্টেট সেক্রেটারি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই পক্ষের সাথেই আলোচনা করছে ওয়াশিংটন। এ সময় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বিল কিটিং প্রশ্ন করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী মনে করেন কিনা। যুদ্ধাপরাধীর সাথে আলোচনা কতটা সফল হবে সে বিষয়ে জানতে চান কিটিং। উত্তরে রুবিও বলেন, প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা ছাড়া যুদ্ধবন্ধের উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব না। অন্য দেশের সরকারকে আর্থিক সহযোগিতায় লাগাম টানা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্টেট সেক্রেটারি বলেন, সব ধরনের আর্থিক সহযোগিতার ধরন এবং ফলাফল বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি আশা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অহেতুক ব্যয় কমিয়ে আনতে সফল হবে স্টেট ডিপার্টমেন্ট। এ সময় এল সালভাদরে স্টেট ডিপার্টমেন্টের $15 মিলিয়ন বরাদ্দ বিষয়ে প্রশ্ন করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান নর্মা টরেস। এছাড়া আসন্ন ফুটবল বিশ্বকাপ এবং ক্লাব ফুটবল বিশ্বকাপকে ঘিরে স্টেট ডিপার্টমেন্টের পরিকল্পনা বিষয়ে কথা বলেন মার্কো রুবিও। দুইটি বড় ইভেন্টে অংশ নিতে আগ্রহীরা যেন জটিলতায় না পড়েন সেই লক্ষ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার কথাও জানান তিনি। রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, যাদের একজন নারী, অন্যজন পুরুষ। বুধবার রাত 9টার দিকে এক বন্দুকধারে নির্বিচার গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের চিফ পামেলা স্মিথ। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে এমপিডিতে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, ঘটনা তদন্তে এফবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 30 বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা ইলাইস রদ্রিগেজ।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাদের একজন পুরুষ এবং অন্যজন নারী। বুধবার রাতে 9টার দিকে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের চিফ পামেলা স্মিথ। সন্দেহভাজন হামলাকারী আরও 4 সঙ্গী সহ ঘটনাস্থলে উপস্থিত হন বলেও জানান তিনি। এ সময় ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন সন্দেহভাজন। তাকে আটক করা হয়েছে। 30 বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা ইলাইস রড্রিগেজ। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বন্দুক হামলাকে নৃশংস উল্লেখ করে এর পেছনে ইহুদি বিদ্বেষকে দায়ী করেছেন। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে এমপিডিতে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানালেন, ঘটনা তদন্তে এফবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এর আগে ক্যাপিটাল জিউস মিউজিয়ামের কাছাকাছি তাদের গুলি করে হত্যা করা হয় বলে এক্স বার্তায় জানান হোমল্যান্ড সেক্রেটারি ক্রিশ্চিয়ান নোম। তিনি আরো জানান, এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ইসরায়েলি দূতাবাসের এক সূত্রের বরাতে সিএনএন বলছে, দেশটির রাষ্ট্রদূত এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে ইহুদি কমিউনিটির জন্য কোনো হুমকি আছে বলে তার কাছে গোয়েন্দা তথ্য নেই। আমেরিকান জিউস কমিটির প্রধান নির্বাহী টেড ডাচ জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ক্যাপিটাল জিউস মিউজিয়ামের ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সমালোচনা উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহারের জন্য কাতারের বিলাসবহুল বিমানটি গ্রহণ করেছে পেন্টাগন। বুধবার বোয়িংয়ের অত্যাধুনিক বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি বিমান হিসেবে জেটটি ব্যবহারের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার করতে বিমান বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে কাতার রাজ পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল বিমান উপহার পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো আর্থিক লেনদেন বা বিনিময় চুক্তি ছাড়াই বোয়িংয়ের 200 থেকে 400 মিলিয়ন ডলারের জাম্বো জেটটি তাকে উপহার হিসেবে দেয় দেশটি। A jet that was given to the United States Air Force, which is a very nice thing. এরপরই বিদেশি সরকারের কাছ থেকে এমন উপহার গ্রহণে প্রশাসনের নীতিগত বৈধতা নিয়ে ওঠে নানা প্রশ্ন। প্রেসিডেন্টের ব্যবহারের জন্য এই জাতীয় বিমান কেনা, পরিবর্তন বা রক্ষণাবেক্ষণের জন্য ফেডারেল অর্থ ব্যবহারে বাধা দিতে সোচ্চার হয় ডেমোক্র্যাটরা। হস্তান্তরটি বন্ধের চেষ্টায় গত সোমবার একটি বিল উত্থাপন করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তবে সব জল্পনা কল্পনাকে হারিয়ে কাতারের দেওয়া বিলাসবহুল উপহারটি বুধবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করল পেন্টাগন। সরকারের পক্ষ থেকে বিমানটি গ্রহণ করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সমস্ত ফেডারেল নিয়মকানুন ও বিধিবিধান মেনেই কাতারের থেকে বিমানটি গ্রহণ করা হয়েছে। কার্যকরী মিশনের প্রয়োজনীয়তা বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিতের কাজটি করবে ডিফেন্স ডিপার্টমেন্ট। বর্তমানে বোয়িংয়ের 2টি বিমান প্রেসিডেন্টের সরকারি বহরে যুক্ত রয়েছে। নতুন করে আরও একটি বিমানের সংযোজন ফেডারেল খরচ বাড়াবে বলে মনে করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। তারা বলছেন, বিমানটি সংস্কার ও রক্ষণাবেক্ষণে খরচ হতে পারে $1 বিলিয়ন বেশি। সেই সাথে নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই। অন্যদিকে বিলাসবহুল জেটটি পেতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির ভূমিকার তদন্তের দাবি জানিয়েছেন সেনেট ডেমোক্র্যাটরা। বুধবার অ্যাডাম শিফের নেতৃত্বাধীন 8 সদস্যের দলটি জাস্টিস ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জেনারেল বরাবর একটি চিঠি পেশ করেন। চিঠিতে সেনেটররা উদ্বেগ প্রকাশ করেন, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির অনুমোদন প্রেসিডেন্টকে এত বড় ও দামি বিদেশি উপহারের ক্ষেত্রে সাংবিধানিক, নৈতিক এবং আইনি সীমা অতিক্রম করার অনুমতি দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।